ফ্রিল্যান্সিং বা প্রফেশনাল মানের কাজের জন্য কেমন কনফিগারেশনের কম্পিউটার লাগে, ল্যাপটপ কিনবো নাকি ডেস্কটপ কম্পিউটার কিনবো? শুরুর দিকে নতুন যারা কম্পিউটার কিনতে যায় তাদের মাথায় একবার হলো এই ধরনের প্রশ্ন এসে থাকে। সেহেতু আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন রয়েছে কম বেশি সবগুলো প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুতরাং এই ভিডিওটিতে আমি ইনডেপথ বর্ণনা করবো যে ল্যাপটপ না ডেস্কটপ, প্রফেশনাল কাজ করার জন্য কোন কম্পিউটারটা বেস্ট, ফ্রিল্যান্সিং বা প্রফেশনাল কাজ করার জন্য কেমন কনফিগারেশনের কম্পিউটার লাগে, বাংলাদেশে কোন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বা অ্যাক্সেসরিজ কিনতে পারেন ও ট্রাস্ট ও সাপোর্টের দিক দিয়ে কোন প্রতিষ্ঠানটা সবচেয়ে বেস্ট। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, একটি হাই কোয়ালিটিফুল অ্যান্ড রিসার্চ বেসড কন্টেন্ট তৈরি করার জন্য হিউজ হার্ডওয়ার্ক অ্যান্ড টাইম স্পেন্ড করতে হয়। সুতরাং এই ভিডিওটির নিচে লাইক বাটনটিতে প্রেস করে দেন। আপনাদের একটি লাইক আমার এই ছোট চ্যানেলটি গ্রো হওয়ার সাথে সাথে আরো নতুন নতুন হাই কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে আমাকে মোটিভেট করবে। সেহেতু গাইজ ভিডিওটির নিচে লাইক বাটনটিতে প্রেস করে দেন। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। ওকে, নাও লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। হিয়ার ইজ দ্য ভিডিও ম্যাপ। ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ পিসি কিনবেন পুরোটাই ডিপেন্ড করে মেনলি আপনার কাজের উপর। ল্যাপটপ ও ডেস্কটপ দুটোরই সুবিধা অসুবিধা রয়েছে, তারপর আপনি সেটিকে কি কাজে ব্যবহার করতে চাচ্ছেন সেটির পারফরমেন্স ও আপনার নিডের উপরই ডিপেন্ড করে আপনি কোনটা নেবেন। মূলত একটি পিসি দিয়ে আমরা আমাদের ডেইলি লাইফে যে কমন কাজগুলো করে থাকি সেগুলো হলো পার্সোনাল ব্যবহারের ক্ষেত্রে, প্রফেশনাল অ্যান্ড হাই এন্ড কাজে ব্যবহারের ক্ষেত্রে। পার্সোনাল কাজে ব্যবহারের ক্ষেত্রে ও ফ্লেক্সিবিলিটির দিক থেকে বিবেচনা করলে অবভিয়াসলি প্রথমেই ল্যাপটপের কথা মাথায় আসবে। আর যদি প্রফেশনাল বা হাই এন্ড কাজে ব্যবহারের জন্য ও পাওয়ার ও পারফরমেন্সের কথা বিবেচনা করলে ওই দিক দিয়ে ডেস্কটপ অলওয়েজ বেস্ট। সেই দিক দিয়ে ল্যাপটপ ডেস্কটপের ধারে কাজ দিয়েও নেই। গেমিং বা ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, সফটওয়্যার বা অ্যাপস ডেভেলপমেন্ট সহ আরও যত ধরনের প্রফেশনাল ও হাই এন্ড কাজ রয়েছে সবগুলোর জন্য ডেস্কটপ পিসি এর কোনো অল্টারনেটিভ নেই। আর স্বাভাবিকভাবে মুভি দেখা বা ইউটিউবে ভিডিও দেখা, ইন্টারনেট ব্রাউজিং, মাইক্রোসফট অফিস, ইউনিভার্সিটির প্রেজেন্টেশন ও অ্যাসাইনমেন্টের কাজ করা সহ আরও যে ছোট ছোট কাজ রয়েছে সেগুলোর জন্য ল্যাপটপটাই বেস্ট। কারণ ল্যাপটপটা পোর্টেবল, এটিকে আপনি যেখানে ইচ্ছা সেখানে ক্যারি করতে পারবেন। নাওয়াডেজ যদিও অনেক হাই এন্ড গেমিং ল্যাপটপ বের হয়েছে, সেগুলোর দাম যদিও লাখের উপরে, কিন্তু তারপর ডেস্কটপের সাথে যদি পাওয়ার এবং পারফরমেন্সের তুলনা করি তাহলে সেই দিক দিয়েও ওই হাই এন্ড গেমিং ল্যাপটপগুলোর থেকেও ডেস্কটপ সব দিক দিয়ে অলওয়েজ বেস্ট। একটা সেম কনফিগারেশনের ল্যাপটপ ও একটি সেম কনফিগারেশনের ডেস্কটপ দুটির মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এর মূল কারণ হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি, মানে ল্যাপটপ সাধারণত চার্জের মাধ্যমে চলে থাকে। ল্যাপটপের ব্যাটারিতে যে পাওয়ার রয়েছে ওই পাওয়ার ল্যাপটপের ভিতরে এতগুলো হার্ডওয়্যারকে যতটুকু পাওয়ার দেওয়া দরকার ততটুকু না দিতে পারায় ল্যাপটপের প্রসেসর ও গ্রাফিক্স কার্ডের পারফরমেন্সগুলোকে একটু আন্ডারক্লক করে পারফরমেন্সগুলোকে একটু রিডিউস করে দেওয়া হয় যাতে করে ল্যাপটপটা মোটামুটি স্মুথভাবে চলে। কিন্তু ডেস্কটপে এইরকম কোনো কিছু করা হয় না, কারণ ডেস্কটপ আমরা সরাসরি কারেন্টে প্লাগ করে তারপর ব্যবহার করে থাকি, যার ফলে ডেস্কটপের প্রতিটা হার্ডওয়্যার ফুল পোটেনশিয়াল পাওয়ারটাই কনজিউম করতে পারে। আর যত দাম দিয়ে আপনি একটি হাই এন্ড ল্যাপটপ কিনেন না কেন, ল্যাপটপে কাজ করতে করতে একটা সময় অতিরিক্ত প্রেসারের ফলে ল্যাপটপটা গরম হয়ে যাবে, যার ফলে কিছুক্ষণ পরে আপনার ল্যাপটপটা হ্যাং হয়ে যাবে ও দীর্ঘ সময় আপনি সেটিকে চালাতে পারবেন না। এর মূল কারণ হলো ল্যাপটপের কুলার সিস্টেম তেমন ভালো না ও সেটি ডেস্কটপের কুলার সিস্টেমের ধারে কাজ দিয়েও নেই। 60,000 টাকার একটি ল্যাপটপ ও 60,000 টাকার একটি সেম কনফিগারেশনের ডেস্কটপ দুটি পিসির পারফরমেন্সের মধ্যে দিন রাত তফাৎ হবে। আর ডেস্কটপটি আপনি চাইলে যে কোনো সময় আপগ্রেড করতে পারবেন আপনার ইচ্ছা মতো, কিন্তু ল্যাপটপে অনেক ধরনের লিমিটেশন রয়েছে, আপনি চাইলে যে কোনো সময় যে কোনো কিছু আপগ্রেড করতে পারবেন না। সেহেতু এখন যদি কনক্লুশনের মধ্যে আসি তাহলে আমার মতে এমন যদি হয় আপনার পিসি ক্যারি করে এদিক সেদিকে যাওয়া লাগে বা আপনার থাকার কোনো ফিক্সড জায়গা নেই বা আপনি ঢাকাতে বা অন্য যে কোনো শহরের হোস্টেলে থাকেন তাহলে আপনার জন্য ল্যাপটপটাই বেস্ট। আর আপনি যদি বাসায় থাকেন বা আপনার থাকার একটি ফিক্সড জায়গা রয়েছে ও প্রতিনিয়ত আপনার পিসি নিয়ে এদিকে সেদিকে যাওয়া না লাগে তাহলে আপনি অবশ্যই ডেস্কটপ পিসি নেবেন। আমার নিজেরই দুইটা ল্যাপটপ রয়েছে, বাট সেই ক্লাস 1 থেকে স্টিল নাও এখন পর্যন্ত ডেস্কটপ পিসি ব্যবহার করি, প্লাস আমি অলওয়েজ একজন ডেস্কটপ লাভার। সেহেতু যারা প্রফেশনাল ও হাই এন্ড কাজ করতে চাচ্ছেন আজ হোক কাল হোক তাদেরকে ডেস্কটপ পিসি ব্যবহার করতে হবে। ডেস্কটপ পিসির কোনো বিকল্প নেই আনলেস আপনি অ্যাপলের হাই এন্ড ম্যাকবুক প্রো ব্যবহার করেন। আর যারা পার্সোনাল কাজে ব্যবহার ও ছোটখাটো কাজের জন্য পিসি ব্যবহার করতে চাচ্ছেন ও পিসিটাকে যে কোনো জায়গায় ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য ল্যাপটপটাই বেস্ট।
মূলত কম্পিউটারের মাধ্যমে আপনি কি কাজ করতে চাচ্ছেন ও আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে আপনি কেমন কনফিগারেশনের কম্পিউটার পারচেস করবেন। পিসি বিল্ডের সময় শুরুর দিকে কম বেশি সব নতুন বিগিনারদেরই ওইরকম লেভেলের তেমন কোনো বাজেট থাকে না। ইনফ্যাক্ট সবাই চায় যে একটু কম বাজেটের মধ্যে কিভাবে একটি ভালো কনফিগারেশন ল্যাপটপ বা ডেস্কটপ নিতে পারবে। ফ্রিল্যান্সিং এর কাজ, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সফটওয়্যার ও অ্যাপস ডেভেলপমেন্ট সহ আরও যত প্রফেশনাল ও হাই এন্ড কাজ রয়েছে এগুলোর জন্য অবশ্যই আপনার মোটামুটি মানের একটি ভালো কনফিগারেশনের কম্পিউটার লাগবে। মূলত একটি কম্পিউটারের মেইন কম্পোনেন্টগুলো হলো মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, গ্রাফিক্স কার্ড, এসএসডি অ্যান্ড হার্ড ডিস্ক। সেহেতু এখন আমি একটি বাজেট ফ্রেন্ডলি পিসি এর কনফিগারেশন নিয়ে আলোচনা করতেছি। প্রসেসরের ক্ষেত্রে ইন্টেলের i3 or i5 10 জেনারেশন বা AMD Ryzen 3 বা Ryzen 5। আর যদি আপনার বাজেট বেশি হয়ে থাকে তাহলে ইন্টেলের i7 বা i9, AMD Ryzen 7 বা Ryzen 9 নিতে পারেন। মাদারবোর্ডের ক্ষেত্রে গিগাবাইট, MSI or Asus এর 10 জেনারেশনের মেইন বোর্ডগুলো সিলেক্ট করতে পারেন। মেইন বোর্ডের ক্ষেত্রে 6 থেকে 15,000 টাকার মধ্যে একটি 10 জেনারেশন ইন্টেল বা AMD এর মাদারবোর্ড নিতে পারেন। আর বাজেট যদি একটু বেশি থাকে তাহলে 18 থেকে 40,000 টাকার মধ্যে একটি মাদারবোর্ড সিলেক্ট করতে পারেন। র্যামের ক্ষেত্রে G-Skill বা Corsair DDR4 3200 MHz 4GB or 8GB। আর আপনার বাজেট যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি 16GB, 32GB or 64GB র্যাম নিতে পারেন। গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে গিগাবাইটের Nvidia GeForce GT 710 or 1030 2GB or 4GB DDR5 গ্রাফিক্স কার্ড চুজ করতে পারেন। SSD কার্ডের ক্ষেত্রে Samsung, Corsair ও ওয়েস্টার্ন ডিজিটালের 128GB বা 240GB SSD কার্ড সিলেক্ট করতে পারেন। হার্ড ডিস্কের ক্ষেত্রে ওয়েস্টার্ন ডিজিটাল বা তোশিবার 1TB, 2TB বা 4TB আপনার প্রয়োজন অনুসারে আপনি সিলেক্ট করতে পারেন। এখানে একটি জিনিস বলে নেওয়া ভালো যে ডেস্কটপ পিসির কনফিগারেশন আপনি যে কোনো সময় আপগ্রেড করতে পারবেন। আর ডেস্কটপ পিসির ক্ষেত্রে আমি পার্সোনালি সাজেস্ট করব যে একটি ভালো মানের মনিটর নিতে, যার ফলে আপনার চোখের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আর একটি বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপের ক্ষেত্রেও উপরের সবগুলো কম্পোনেন্ট একই থাকবে। তাছাড়াও ছোট একটি মানি সেভিং টিপস বলে দেই, যাদের বাজেট একটু কম থাকা সত্ত্বেও বেশি র্যাম ও SSD কার্ড সহ একটি ল্যাপটপ চাচ্ছেন তারা আগে i3 বা i5 এর 4GB র্যাম সম্পন্ন উইদাউট SSD কার্ড একটি ল্যাপটপ কিনবেন। তারপর যে আলাদা ভাবে 8GB র্যাম ও 128GB একটি SSD কার্ড লাগিয়ে নেবেন। এটি না করে যদি ইনবিল্ট 8GB ও 128GB সম্পন্ন একটি ল্যাপটপ কিনতে যান তাহলে 60 বা 70,000 টাকার নিচে কিনতে পারবেন না, কিন্তু 45,000 টাকার মধ্যে i3 ও i5 এর 4GB র্যাম সম্পন্ন উইদাউট SSD কার্ড একটি ল্যাপটপ কিনলেন ও তারপর যে আলাদা ভাবে 6,000 টাকার মধ্যে একটি 8GB র্যাম ও 128GB SSD কার্ড লাগাতে পারবেন। তাতে করে আপনার ল্যাপটপটিতে টোটাল 12GB র্যাম হবে ও এই ছোট ট্রিক্সটির কারণে 15 থেকে 20,000 টাকা সেভ করতে পারবেন। হ্যাঁ, এখানে একটি জিনিস বলে নেওয়া ভালো যে ল্যাপটপটি কেনার আগে অবশ্যই ল্যাপটপে এক্সটার্নাল র্যাম ও SSD কার্ডের স্লট রয়েছে কিনা সেটি অবশ্যই চেক করে নেবেন। সেহেতু গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ও অ্যাপস ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং সহ আরও যে প্রফেশনাল কাজ রয়েছে এই সবগুলোর জন্য 4GB থেকে 8GB র্যাম এনাফ। কিন্তু যারা ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিক্স বা 3D অ্যানিমেশন নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের অবশ্যই 16GB র্যাম লাগবে ও তার সাথে একটি ভালো প্রসেসরও লাগবে। সেহেতু এখন আমি আশা করতে পারি যে আপনারা একটু হলেও ভালোভাবে বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং বা প্রফেশনাল মানের কাজের জন্য কেমন কনফিগারেশনের কম্পিউটার লাগে। শুরুর দিকে এমন অনেক ছেলেমেয়ে রয়েছে যারা বুঝে না বুঝে হুট করে বাসার আশপাশে যে কোনো লোকাল শপ থেকে কম্পিউটার বা ল্যাপটপ পারচেস করে থাকে। কিছুদিন পরে যে যখন ওই কম্পিউটারে নানা ধরনের প্রবলেম ফেস করে তখন যে ওই সমস্ত লোকাল শপগুলো থেকে ওই রকম কোনো ধরনের সাপোর্ট পায় না। ও অনেকে আবার দেখা গিয়েছে যে ওই সমস্ত লোকাল শপের লোকেরা উল্টাপাল্টা বুঝিয়ে অনেক বেশি টাকা চার্জ করে থাকে ও অনেক সময় আবার 2 নম্বর বা সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়ে থাকে। আর ঢাকার ভিতরে ও বাইরে এমন অনেক ছেলেমেয়ে রয়েছে যারা মনে করে যে ভালো মানের কম্পিউটার কিনতে হলে মনে হয় অবশ্যই IDB ভবন বা BSC কম্পিউটার সিটিতে যাওয়া লাগবে। গত কয়েক দশকে বাংলাদেশে কয়েকটি হাইলি ট্রাস্টেড ও খুবই ভালো কাস্টমার সার্ভিস ও আফটার সাপোর্ট সম্পন্ন রিটেল চেইন প্রতিষ্ঠান চালু হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় ও ট্রাস্টেড রিটেল কম্পিউটার স্টোর ও আমার পার্সোনাল ফেভারিট হলো রায়ান্স কম্পিউটার। যদিও রায়ান্স কম্পিউটার এই ভিডিওটিকে স্পন্সর করেনি, কিন্তু তারপর আমি তাদেরকে হাইলি রিকমেন্ড করতেছি কারণ বিগত 5 বছর যাবৎ আমি তাদের রেগুলার কাস্টমার। রায়ান্স কম্পিউটার একটি ভালো ও ট্রাস্টেড প্রতিষ্ঠান বলেই আমি আমার প্ল্যাটফর্ম থেকে তাদেরকে ফ্রিতে রিকমেন্ড করতেছি। তাদের কাস্টমার
সার্ভিস ও আফটার সাপোর্ট আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তাদের প্রতিটা প্রোডাক্ট 100% জেনুইন ও অথেন্টিক। যত ধরনের হাই ও লো বাজেট কম্পিউটার ও সব ধরনের পিসি অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সব কিছুই তাদের কাছে পেয়ে যাবেন। সেই 2000 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত টানা 20 বছরেরও বেশি ধরে রায়ান্স কম্পিউটার বাংলাদেশের সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে। আর রায়ান্স কম্পিউটারে যে বিষয়টি আমার পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হলো তাদের আফটার সাপোর্ট সিস্টেম। আজ 4 বছর পরও আমার পিসিগুলোতে যে কোনো ধরনের কোনো সমস্যা হলে তাদের কাছে নিয়ে গেলে তারা আমাকে ফ্রিতে সার্ভিস প্রোভাইড করে থাকে খুবই প্রফেশনাল ওয়েতে। তাদের কম বেশি প্রতিটা প্রোডাক্টের মধ্যে 2 থেকে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে, সেহেতু নিশ্চিন্তে তাদের কাছ থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারেন। শুধুমাত্র ঢাকার ভেতরেই তাদের 4টি ব্রাঞ্চ রয়েছে ও সারা বাংলাদেশের সর্বমোট 13টিরও বেশি ফিজিক্যাল রিটেল স্টোর রয়েছে। তাছাড়াও বাংলাদেশের 25টিরও বেশি জায়গাতে তাদের অনলাইন থেকে প্রোডাক্ট কেনার পর রিসিভ করার জন্য তাদের অ্যাসোসিয়েট পিক আপ পয়েন্ট রয়েছে। মোট কথায় সব মিলিয়ে তাদের ওভারঅল সার্ভিস কোয়ালিটি অস্থির ও আমি পার্সোনালি তাদেরকে হাইলি রিকমেন্ড করতেছি। But I'm gonna dive into you, and maybe I'll drown, but what can I do? And it would be alright to let me down. Rather we try than let these feelings slide. So I'm gonna dive into you. It doesn't even make sense why we try to fight it. Every time that we touch